প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি টিভিএন 24 এর নিয়মিত আয়োজন টিভিএন ওয়েলনেস দেখার জন্য। সাথে আছি ডাক্তার সজল আশফাক। দর্শক, আপনারা জানেন যে আমাদের অনুষ্ঠানটি সরাসরি নিউ ইয়র্ক স্টুডিও থেকে সম্প্রচারিত হচ্ছে। স্বাস্থ্য বিষয়ক এই অনুষ্ঠানের প্রতিটি পর্বে আমরা একটি বিষয় নিয়ে কথা বলি এবং আমাদের সাথে থাকেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। দর্শক, আজকে আমরা একটু রোজা নিয়ে কথা বলতে চাই, কারণ রোজার সাথে স্বাস্থ্যের অনেক সম্পর্ক আছে এবং অনেকেই আছেন বিভিন্ন ওষুধপত্র খাচ্ছেন, কেউ কেউ আছেন কিছু কিছু রোগে ভুগছেন, তারা হয়তো ভাবছেন যে রোজাটা কিভাবে রাখবেন। এই ধরনের আলোচনা আমরা প্রতি বছরই করি, এবারও করব। এই বিষয়গুলো আপনাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্যে আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন নিউ ইয়র্কের প্রতিহত যশা ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট, ইন্টার্নিস্ট, ডায়াবেটোলজিস্ট, মাউন্ট সানাই হাসপাতালের অ্যাসোসিয়েট ক্লিনিক্যাল প্রফেসর ডাক্তার সিএম হাসান। আসুন পরিচিত হই ডাক্তার সিএম হাসানের সাথে। ডাক্তার সিএম হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। জি, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। রমজানের শুভেচ্ছা সবার প্রতি। জি, আপনাকেও। ডাক্তার সিএম হাসান, আমরা এই একই বিষয় নিয়ে প্রতি বছরই অনেকবার কথা বলি, যে যাদের বিভিন্ন স্বাস্থ্য সমস্যা আছে তারা কিভাবে রোজা রাখবেন, যারা অনেকগুলো ওষুধ খান তারা কিভাবে রোজা রাখবেন, এবং পাশাপাশি অনেকে হয়তো ভাবেন যে আমি যদি রোজা রাখি তাহলে হয়তো আমার কিছু কিছু রোগ আছে যেগুলো হয়তো বেড়ে যাবে, ইত্যাদি নানান ধরনের ধারণা আছে। তো এগুলি নিয়ে আমরা আলোচনা করি প্রতি বছরই। আজকেও সেই বিষয়গুলো আবার দর্শকদের আমরা মনে করিয়ে দেব। তো প্রথমে যদি বলেন যে আসলে এই রোজা রাখার বিষয়ে, রোজা তো আমরা রাখি, এটা মানে আমাদের আল্লাহর হুকুমে আমরা রোজাটা রাখি এবং নিশ্চয়ই আল্লাহ তাআলা এর পিছনে ভালো কিছু রেখেছেন, সেজন্য তো আমরা রোজা রাখি। তারপর যদি আমরা একটু জানতে পারি যে রোজা রাখার ক্ষেত্রে আসলে স্বাস্থ্যের কি কি উপকার আছে বা স্বাস্থ্যকে কিভাবে এটা প্রভাবিত করতে পারে। যে আমরা এই যে ধর্মীয় অনুষ্ঠানটা করি প্রতি বছর 1 মাসের জন্য, এটাতে আমরা দীর্ঘমেয়াদী আমাদের খাদ্যাভ্যাস এবং খাদ্য নিয়ন্ত্রণ চর্চা করে থাকি এবং এগুলি করার পর্যায়ে আমাদের শারীরিক কিছুটা উপকার হয়, যে কারণে বলা যেতে পারে যে আমরা হয়তো কিছুটা ওজন কমাতে পারি, এটা আমাদের একটা সুযোগের মতো। আর আমাদের ডায়াবেটিসটা একটু নিয়ন্ত্রণের ভিতরে আসে অধিকাংশ ক্ষেত্রেই। এরপরেও আমাদের যারা হৃদরোগে আক্রান্ত, আমি হৃদরোগ বিশেষজ্ঞ হিসেবে বলতে চাই যে আমরা যারা হৃদরোগে আক্রান্ত তাদের জন্য কিছু কিছু রেস্ট্রিকশন হয়তো ফলো করতে হবে। যেমন ওষুধ খাওয়ার টাইমিংটা, যেটা সবার মনে একটাই প্রশ্ন, রোজার সময় ওষুধ কিভাবে খাবো, সেটা সম্বন্ধে বলা যেতে পারে যে আমরা 2 ভাগ করে দিতে পারি। সেহরির সময় অর্ধেক ওষুধ এবং ইফতারির সময় অর্ধেক ওষুধ। এখন এই কোন অর্ধেক কোন দিক যাবে সেটা রোগী নিজেই ডিসিশন নিতে পারে। যে এরপরে আছে যে আপনার ইনসুলিনের ব্যবহারটা, ইনসুলিনের ব্যবহার আপনি কিভাবে করবেন সেটা হলো যে সেহরির সময় আপনার অল্প পরিমাণে ইনসুলিন দেওয়া উচিত, যাতে করে আবার সারাদিনের না খেয়ে থাকাটা যাতে করে আমাদেরকে সুগার লেভেল লো না করে ফেলে, এবং সেটা ইফতারির সময় একটু বেশি পরিমাণে দিয়ে আপনার 24 ঘন্টা যে পরিমাণ ইনসুলিন সেটা আপনার ব্যালেন্স করে দেওয়া যেতে পারে, যাতে করে আমরা ইফতার এবং সেহরির মধ্যবর্তী সময়ে কোনো রকম সুগার লো হলে আমরা সেটা ব্যালেন্স করতে পারি, আমাদের ধর্মীয় যেই রোজার সময় কোনো ব্যাঘাত না ঘটে। এরপরে আমাদের যারা জটিল হৃদরোগী রয়েছেন তাদের বেলায় রোজা রাখাটা নিরাপদ কিনা সেটা মানে একটু চিকিৎসকের পরামর্শ নিয়ে রাখা উচিত। অনেক সময় ধরেন হার্টের জন্য অনেকগুলি ওষুধ খেতে হয় এবং আমাদের শরীরের ভিতরে যদি স্ট্রেস হয় না খাওয়ার কারণে, সেক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে আমরা যেটা শুনি সেটা হলো মানুষের মাথা ঘোরায় অথবা মাথা ঘুরে পড়ে যায়। এগুলি যাদের অতীতে ইতিহাস রয়েছে তাদের বেলায় উচিত রোজা না রাখাটা বোধহয় তাদের বেলায় যুক্তিযুক্ত হবে, যারা মাথা ঘুরে পড়ে গিয়েছেন না অতিরিক্ত মাথা ঘোরাতে তাদের শরীরের মধ্যে মানে অনেক রকমের উপসর্গ দেখা দিয়েছে। তো ওগুলিও যাতে করে আমাদের ধর্মীয় বিধিনিষেধের বাইরেও কিছু কিছু পদ্ধতি রয়েছে রোজা না রাখার, যে সমস্ত কারণ তার ভিতরে আপনার যাতে রোগ আক্রান্ত মানুষ অতিরিক্ত মানে জীবন বিপন্ন না হয় সেই সমস্ত ব্যবস্থা নিয়েই আপনাকে রোজা রাখতে হবে। আর একসাথে 30 রোজা যারা পাবেন না, সাথে মনে মনে ফ্লেক্সিবিলিটি নিয়ে চলতে হবে, যে আমরা যাতে করে ধরেন কিছু রোজা রাখলো এবং কিছু রোজা হয়তো বাতিল করতে হলো বা রাখতে পারলেন না। এই ব্যাপারে আমাদের ধর্মীয় অনুশাসন যতটুকু আমি জানি সেক্ষেত্রে আমাদের এটা ক্ষমা সুন্দর চোখে দেখা হয়েছে।
তো অনেকে আবার খুব কঠোর ভাবে দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে আপনার চেষ্টা করেন যে যাতে করে আমরা রোজাটা রাখতে পারি এবং অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হন। যার ফলে এই দেশে আমরা যে সমস্ত পরিবারের সদস্য অন্যান্য যারা থাকেন সেই বয়স্ক লোকের দায়িত্বে, তাদের জন্য আবার একটু মানে স্ট্রেসফুল সিচুয়েশন সৃষ্টি হয়। তা সবার উদ্দেশ্যে এটাই উপদেশ হবে যে আপনার রোজাটা আমাদের শারীরিক শক্তি আছে কিনা সেটা যাচাই বাছাই করে, এবং অতীতে রোজা রাখার কারণে কোনো আপদ বিপদ হয়ে থাকলে সেগুলি মাথার মধ্যে রেখে রোজা রাখার সংকল্প করা উচিত। এবং যান কোরবান করে রোজা রাখার আমাদের নিয়ম নাই, যাতে করে আমরা রোজা রাখতে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হই। আর যারা সেটাই। অপেক্ষাকৃত সুস্থ তাদের বেলায় এটা আমাদের একটা সুবর্ণ সুযোগ যে আমরা আমাদের স্বাস্থ্য সঠিক করার জন্য যে প্রচেষ্টা আমরা আগে করেছি, হয়তো ধূমপান ছাড়তে পারে না, রোজার ভিতরে ধূমপান ছাড়ার একটা সুবিধা চলে আসে যে আমরা ধর্মীয় কারণে আমরা ধূমপান করলাম না, মনে মনে আমাদের ডিটারমিনেশনটা বেটার হলো। সেই ক্ষেত্রে সেটাই। আমাদের এই অ্যাচিভমেন্ট গুলি হতে পারে, আমাদের A1C লেভেল কমে যেতে পারে ডায়াবেটিকদের বেলায়, 3 মাসের পর যে সুগার হিসাব এটা কমতে পারে এইটা এই প্রচেষ্টার মাধ্যমে। তো জি অনেকগুলি অধিকাংশ ক্ষেত্রেই অনেক উপকার আছে বলে আমি মনে করি। জি, অনেক ধন্যবাদ ডক্টর সিএম হাসান। তার মানে যেটা বুঝলাম যে যারা ইতিপূর্বে রোজা রেখেছেন এবং খুব মানে সফলভাবে রোজা রাখতে পেরেছেন, গত বছরই যদি ধরি, তারা এবছরও চেষ্টা করে দেখতে পারেন। কিন্তু যাদের এর আগে রোজা রাখতে যে বিভিন্ন সমস্যা হয়েছে, তাদের ক্ষেত্রে একটু চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে দেখতে হবে যে আদৌ তিনি রোজা রাখতে পারবেন কিনা। তো আপনার কথা থেকে যেটা বুঝলাম যে যাদের অনেক বেশি গুরুতর রোগ রয়েছে তাদের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আছে এবং সেটা চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে দেখতে হবে। এবং আপনি যেটা ওষুধের কথা বললেন, যারা অনেকগুলো ওষুধ খান, সেক্ষেত্রে যদি এমন হয় যে না, ওষুধগুলো আসলে খেতেই হবে, কোনো রকম মানে যে পরিমাণ সময় আমাদের না খেয়ে থাকতে হয় তার মধ্যে এতটা সময় দেয়া যাবে না, সেক্ষেত্রে অন্য বিষয়, সেটা চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে তারা ঠিক করে নেবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে ধরুন কারো হাইপার টেনশন আছে, বা আপনি যেটা বললেন একটু আগে যে কোলেস্টেরলটা বেশি, বা প্রি ডায়াবেটিক, হ্যাঁ, তাদের তো খুব বেশি শারীরিক সমস্যা থাকার কথা না, বা যাদের ওজনটা একটু বেশি, সেই ওজন বেশি থাকার কারণে হয়তো নানা ধরনের সমস্যা হচ্ছে। তো আমরা তো এই গ্রুপের যারা মানুষ আছেন তাদেরকে তো আমরা মোটামুটি সুস্থ মানুষই বলতে পারি, ওষুধ খেয়ে তারা সুস্থ আছেন। তাদের ক্ষেত্রে আপনি কি মনে করেন, তারা যদি এই রোজাটা রাখেন, একটা তো হচ্ছে যে রোজা রাখা হলো, ধর্মীয় অনুশাসন পালন করা হলো, সেটা তো আছেই, বাড়তি কোনো সুবিধা তারা পাচ্ছেন কিনা? ধন্যবাদ। এক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই যে আমাদের খাদ্য নিয়ন্ত্রণের মাধ্যমে এবং খাদ্যের ভিতর লবণ নিয়ন্ত্রণের মাধ্যমে আমরা আহ, এবং রেড মিট এই জাতীয় জিনিস যদি আমরা কমিয়ে খেতে পারি, তাহলে হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ এবং কোলেস্টেরল দুইটার ব্যাপারেই আমাদের ব্যাপক উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে এই রোজার মাসে। তো আমরা অবশ্য কালচারালি বা সোশ্যালি আমরা কিন্তু অনেক বেশি খাদ্য খেয়ে থাকি। এটা আমরা মসজিদে বিনা ফ্রি ইফতার এবং ডবল ইফতার এবং বিশাল আকৃতির জিলাপি, এগুলি আমাদের কিন্তু ব্যাপক ক্ষতি করে থাকে হৃদরোগীদের বেলায়, বিশেষ করে যাদের ধরেন 2-3টা ব্লক আছে, এবং 2-3টা ব্লক আলা মানুষ কিন্তু 50-এর উপরে 2-3টা ব্লক, মানে খুব ক্রিটিক্যাল ব্লক না, 30 থেকে 50 ভাগ ব্লক আলা মানুষ কিন্তু, আমি বলবো 50-এর ঊর্ধ্বে, শতকরা 30 থেকে 50 ভাগ পর্যন্ত মানুষ কিন্তু রয়েছে। তো আমাদের এখনো পর্যন্ত বিশাল জনগোষ্ঠীর হাতে ইফতারের পরপরই কিন্তু সিগারেট দেখা যায়, এবং এটা একটা মানে একটা ধর্মীয় আচারের মতোই কিন্তু দেখা যায় যে নামাজটা পরে একটা সিগারেট হাতে কেউ একজন অন্য মানুষ কিভাবে রাস্তায় হাঁটছেন, আরেকজন বন্ধু বান্ধবের খোঁজ হচ্ছে, প্রত্যেকের হাতে কিন্তু সিগারেট। আমরা দুঃখজনক হলেও সত্য, এটা আমাদের প্রতিদিনই আমি এটা দেখি আমার রোগীর ভিতরে, যাদের বাইপাস হয়েছে, যারা মৃত্যুর মুখোমুখি, প্রত্যেকে কিন্তু সিগারেট খেয়ে যাচ্ছেন। এই ব্যাপারে সুখবর হলো যে চ্যান্টিক্স নামে যে ট্যাবলেট, সেটা ইদানিং অধিকাংশ ইন্স্যুরেন্সে কভার করছে। এগুলি ট্যাবলেট খুব ছোট সাইজের, 0.5 মিলিগ্রাম। প্রথম 3 দিন আপনি একটা করে খেলেন, তারপরে 2টা করে 4 দিন খেলেন, তারপরে 1 মিলিগ্রামে চলে গেলেন, সকালে একটা দুপুরে একটা। আমার রোগীর এক্সপিরিয়েন্স হলো আমার শতকরা 90 ভাগ থেকে 95 ভাগ রোগী কিন্তু সিগারেট খাওয়া ছেড়ে দিতে পেরেছে এটাতে। খুব এর ভালো আগে খবর। নিকোটাম, চুইংগাম বা প্যাচ, এটা দিয়ে ধরেন 50% হলে হতে পারে, কিন্তু অতটা সাফল্যজনক হয়। তো এগুলি মাথার ভিতর রাখতে হবে, কারণ শেষ সময়ে এসে যদি আবার বুকে বাইপাস করা হয়, তখন কিন্তু সবার জন্য বার্ডেন। এই এই কথাটা সবার মাথায় রাখা উচিত যে আপনি অসুস্থ হলে আপনি একা না,
আপনি সাথে 5টা মানুষকে আপনি হয়রানি করবেন আপনার সেই পুরানো বদভ্যাসের কারণে, যে আপনি সিগারেট খাওয়ার কারণে অসুস্থ হলেন, এখানে কিন্তু মানুষ আপনাকে পেলেও দিতে পারবে না, আবার নার্সিং হোমেও দিতে পারে না অধিকাংশ ক্ষেত্রে। আমরা বয়স্করা কিন্তু বয়স্কদের ভিতরে এই জিনিসটা দেখা যায় যে এই ব্যাপারে একটা মানে অতটা আগ্রহ নাই যে পরিবারের অন্য সবার অসুবিধা হতে পারে। হুম হুম ব্লাড প্রেশারের বেলায় বলা যায় যে আপনি বললেন যে রোজার মাধ্যমে যে ব্লাড প্রেশার, ইদানিং ব্লাড প্রেশারে কিন্তু অনেক আধুনিক চিকিৎসা বেরোয় গিয়েছে, যেটা আপনার ক্যাথেটারের মাধ্যমে কিডনির ভিতরকার নার্ভ ব্রেকডাউন করে, নার্ভগুলিকে নষ্ট করে দিয়ে ব্লাড প্রেশারের যারা 8টা 9টা ওষুধ আগে খেতেন তারা এখন 1টা অথবা 2টা ওষুধে নামিয়ে এনেছে। তা আমি যদিও বলবো যে রোজার মাধ্যমে আমরা হয়তো কিছুটা উন্নতি করতে পারি, কিন্তু আমাদের যে প্রযুক্তির কারণে যেই উৎসর্গ উৎকর্ষ সাধন হয়েছে হুম হুম ব্লাড প্রেশার নিয়ন্ত্রণের ব্যাপারে, সেটা কিন্তু দেখার মতো। এবং এ ব্যাপারে জানাজানি খুব একটা নাই, আমাদের বাঙালি কমিউনিটির ভিতরে জানাজানি নাই। সবাই ধরেন ট্যাবলেটের ভিত্তিক চিন্তা ভাবনা করেন। ক্যাথেটার ভিত্তিক যে চিকিৎসাটা এখন মেডিকেলের রোগীদের ব্যাপারেও এখন সহজলভ্য করা হয়েছে গত 2-3 মাস আগে। তা আমার মতে অনেকের থেকে সারা আসা উচিত, এটা মাথার ভিতরে রাখা উচিত যে আপনি একটি স্থায়ী সমাধান এবং খুব অল্প পরিমাণ ওষুধের উপর নির্ভরশীল হয়ে স্থায়ী সমাধান করতে পারেন হাই ব্লাড প্রেশারের। কোলেস্টেরল ব্যাপারেও কিন্তু বলা যাচ্ছে যে ইদানিং হুম হুম কোলেস্টেরলের যে ইনজেকশন, যেটা 2 মাসে একটা ইনজেকশন দিলে 2 মাস ধরে অ্যাটোভাস্টিন ট্যাবলেট খাওয়ার যে অসুবিধা, সেটা কিন্তু আপনি হাত মানে সরিয়ে ফেলতে পারেন। এবং ইনজেকশনের মাধ্যমে, যেটা ইদানিং ইন্স্যুরেন্সে কভার করছে অনেক সহজেই কভার করে। তো সেই ক্ষেত্রে কোলেস্টেরল ইনজেকশনের ব্যবহার করাটা আমার মতে অনেক যুক্তিযুক্ত। সারা বছরে যদি 6টা ইনজেকশন দিয়ে 365 দিনের অ্যাট্রোভাস্টিন ট্যাবলেট খেলে যে উপকার 6 মাসে বছরে 6টা ইনজেকশন দিয়ে কিন্তু আপনি একই উপকার পাচ্ছেন। আরেকটা জিনিস মনে রাখতে হবে যে আমরা কোলেস্টেরল যে ট্যাবলেট খুব খুশি মনে খাই, হুম হুম সেটা কিন্তু আমাদেরকে ডায়াবেটিসের দিকে একটু ধাক্কা দিয়ে দেয়। অর্থাৎ যারা প্রি ডায়াবেটিস তাদেরকে পুরা ডায়াবেটিস বানিয়ে দেয়, যারা ডায়াবেটিস না তারা প্রি ডায়াবেটিসে পরিণত হয়। এটা কিন্তু একটা সাইড এফেক্ট অ্যাট্রোভাস্টিনের। আমরা যদিও সবাইকে লিখে থাকি, কিন্তু আমরা জানি মনে মনে যে ডায়াবেটিসের একটু অবনতি এটা করবেই এই কোলেস্টেরল ট্যাবলেট। হুম এই জন্য বিকল্প কোলেস্টেরল ট্যাবলেটও কিছু বের হয়েছে। তা আমাদের আপামর জনসাধারণ, বিশেষ করে যারা উন্নত বিশ্বের এবং নিউ ইয়র্কের বাসিন্দা, যাদের অর্থনৈতিক সমৃদ্ধি এবং ক্ষমতা রয়েছে, তারা কিন্তু বিকল্প ওষুধের দিকে ইদানিং তাকাইতে পারেন। অ্যাট্রোভাস্টিন বাইরেও আমাদের বেম্পয়েডিক অ্যাসিড বা ইজিটিমাইড এবং ইনজেকশন এবং বাৎসরিক ইনজেকশনও রয়েছে, যেটা বলা হয় লেগ ভাইও। এগুলির মাধ্যমে কিন্তু আমাদের কোলেস্টেরল আমরা খুব কঠোরভাবে নিয়ন্ত্রণ করে আমরা হৃদরোগ থেকে, এবং যেহেতু আমরা সবচেয়ে বেশি হৃদরোগে আক্রান্ত জাতি হিসাবে আছি সারা আমেরিকার পপুলেশনের ভিতরে, সেই ক্ষেত্রে আমরা এই সুবিধাটা নিতে পারি। আর ইদানিং যে সর্বোচ্চ মাত্রা কোলেস্টেরলের, খারাপ কোলেস্টেরল এলডিএল এর, সেটাকে কমিয়ে দেওয়া হয়েছে। বাঙালিদের বেলায় এটা এখন 55 নিচে চলে গিয়েছে। বিশেষ করে যারা খুব হাই রিস্কের থাকেন বা অল্প স্বল্প ব্লক আছে, স্টেন্ট লাগানো লেগেছে কি লাগে নাই কোনো যায় আসে না, কিন্তু এটা আপনার যদি অল্প স্বল্প ব্লক থাকে অ্যাঞ্জিওগ্রামের ঘটনাচক্রে পাওয়া যায়, এবং সাথে আপনার যদি ডায়াবেটিস বা হাই ব্লাড প্রেশার থাকে, তাদের বেলায় কিন্তু লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এটা কিন্তু ঐচ্ছিক না যে আপনি 20 মিলিগ্রামের অ্যাটোভাস্টিন ট্যাবলেট খেয়ে মোটামুটি আপনার কিছু ব্লক আছে ঠিকঠাক হয়ে যাবে, সেটা না। আপনাকে 55 সংখ্যাটার সাথে মিলাইয়া রাখতে হবে, 55 অথবা তার নিচে। কোনো কোনো ক্ষেত্রে যাদের 3টি ব্লক রয়েছে, 3টা স্টেন্ট রয়েছে, তাদের বেলায় বলা হচ্ছে যে এলডিএল খারাপ কোলেস্টেরল যেটা, সেটা যেন 40-এর নিচে থাকে, পরবর্তীতে তারা যাতে করে বুকে বাইপাস সার্জারির শিকার না। জি, অনেক ধন্যবাদ ডক্টর সিএম হাসান। তো ডক্টর সিএম হাসান, আপনারা সবসময় বলেন, বিশেষ করে ডায়াবেটিসের রোগীর ক্ষেত্রে বা হার্টের রোগীর ক্ষেত্রে বা হাইপারটেনশনের রোগীর ক্ষেত্রে বা যাদের একটু ওজন বেশি, সবার ক্ষেত্রেই একটা উপদেশ দেওয়া হয়, সেটা হচ্ছে যে ব্যায়াম করা, হাঁটাচলা করা এবং একটা নির্দিষ্ট সময় ধরে হাঁটা, একটা নির্দিষ্ট স্পিডে হাঁটা। এই হাঁটাটা একটা চিকিৎসার অংশ। তো যখন রোজা আসে এ সময় কি আমরা যেটা লক্ষ্য করি, অনেকেই এই হাঁটাটা পরিহার করেন, তারা করেন না। তো এক্ষেত্রে আপনি কি মনে করেন যে এই না হাঁটাটা বা এই যে রোজা রাখছে সেটা দিয়ে কি এটা পুষিয়ে নেওয়া যায়, নাকি হাঁটতেই হবে, না বা হাঁটলে কিভাবে হাঁটবে বা কিভাবে ব্যায়ামটা করবে? যে হাঁটার থেকে ব্যায়াম শব্দটা বেটার ব্যবহার হবে, কারণ আমরা শীতের জন্য শীতে অভ্যস্ত না। আমরা বাইরে বের হয়ে গেলে আমাদের অনেক শারীরিকভাবে অসুস্থ হয়ে যাবে। জি। এই জন্য আমরা এটাকে ব্যায়াম হিসেবে ধরতে পারি। এবং
আমরা স্টেশনারি বাইক, যেটা বাইক আপনি ঘরে বসে চালাতে পারবেন, অথবা ডাম্বেলের মাধ্যমে ওজন, অথবা আর্গোমিটার যেটা হাতে ঘোরাবার বাইক, সেগুলি আপনি ব্যবহার করার মাধ্যমে কোনো মতে আপনি 30 মিনিট, যদি 24 ঘন্টায় 30 মিনিট ব্যায়াম করেন, তাহলে আপনার স্বাস্থ্য বিষয়ক যে ব্যায়ামের চাহিদা এবং প্রয়োজন সেটা আপনি পূর্ণ করতে পারবেন। তো এই ব্যায়াম আপনার চেয়ারে বসে, চেয়ার থেকে দাঁড়ানো এবং বসা এটাও হতে পারে, বা ডাম্বল নিয়ে আপনার সময় কাটানো এবং হাতে ঘোরানো। তো এই ব্যায়ামটা শরীরের ঊর্ধ্বাংশের ব্যায়ামের মাধ্যমে ইদানিং দেখা যাচ্ছে যে শরীরের ঊর্ধ্বাংশের ব্যায়াম, অর্থাৎ বাইরে হাঁটা না, হাতের এবং পেটের ব্যায়াম বা চেয়ারে ওঠা বসার ব্যায়াম, এগুলি করলে ক্যান্সারেরও প্রোটেকশন হয়। অনেকে বলে কোলন ক্যান্সারের পরিমাণ কমে, হৃদরোগ তো, স্ট্রোক এবং হৃদরোগ তো কমবেই, ডায়াবেটিসও উন্নত হবে। কিন্তু আপনার এগুলি অ্যাডিশনাল যে বেনিফিট পাওয়া যায়, স্লিপ অ্যাপনিয়ার ইমপ্রুভমেন্ট হবে ওজন কমানোর কারণে, সেগুলির সেই ব্যায়ামগুলি আপনারা করতে পারেন। সেরা সময় রোজাদারদের জন্য ব্যায়াম আমি বলবো যে ঠিক ইফতারির ধরেন 10 মিনিট আগে আপনি যদি ব্যায়াম শুরু করেন, তাহলে যখন ব্যায়াম শেষ হলো তখন আপনি পানি খেলেন, ইফতারিও করলেন। তো সেটা আপনার একটা সময় হতে পারে। পরবর্তীতে ইফতারির পরে যখন আপনি সেটেল হয়ে গেলেন রাত 8টা-9টার দিকে, আপনি হয়তো আরো 10 মিনিট একটু ব্যায়াম করলেন, তাহলে আপনার এই 20 মিনিট হলো, অথবা ইফতারির আগে 15 মিনিট আগে আপনি ব্যায়াম করতে পারেন এবং পরবর্তীতে 15 মিনিট আপনি ব্যায়াম করলেন। এটাতে করলে আপনার যে সুস্বাস্থ্য বজায় রাখা, সেটা আপনার অনেক উন্নত হবে। আর যারা স্টেশনারি বাইক করবেন তাদের জন্য অ্যাডিশনাল সুবিধা থাকে, তাদের শারীরিক সেক্সুয়াল পারফরমেন্স এগুলি আপনার অনেক ইমপ্রুভমেন্ট হয়ে যায়। এগুলি আমাদের ইনস্ট্রাকশনের মধ্যে থাকে। যারা এই ব্যাপারে আগ্রহী, তারা আপনি স্টেশনারি বাইক কিনতে পারবেন এবং পায়ের মাধ্যমে যে এক্সারসাইজ করা যায় দীর্ঘমেয়াদী, সেখানে আপনার অনেক অনেক বেটার কোয়ালিটি অফ লাইফ দেখা যাবে। অনেক ধন্যবাদ ডক্টর সিএম হাসান। তো এই যে বাইকের কথা বললেন, যেটা আর্গোমিটার বলে, বা কিছু কিছু আছে যে হাতেও করা যায়, পায়েও করা যায়, এক্ষেত্রে কি কেউ যদি হাতে করতে চান, তাহলে কি পায়ে করার মতোই একই রকম সুবিধা পাবেন, একই রকম উপকার হবে? যে হাতে যেটা দিয়ে করা হয়, সেটাতে আপনি সাঁতার কাটার সমপরিমাণ আপনার উন্নতি লক্ষ্য করা যাবে। এবং আচ্ছা, হাত যেহেতু অবহেলিত, হাতের এবং শরীরের উদ্ধাংশ মাসেল গুলি অবহেলিত মাসেল, আপনার বিল্ড হয় না সহজে। এই হাতের আর্গোমিটার করলে আপনার মগজ এবং হৃৎপিণ্ডে রক্ত সরবরাহটা অনেক বেশি বেড়ে যায়, যেহেতু হাতটা বুকের দুই পাশে তাকাতে, আপনি দুই জায়গাতেই আপনি অনেক বেশি পরিমাণে রক্ত প্রবাহ বাড়িয়ে দিতে পারবেন। এবং এগুলিতে দেখা যাচ্ছে যে আপনার স্মৃতিশক্তিটা অনেক বেটার হয়, বা আলঝাইমারের রোগ সেটা আপনার কিছুটা কম হয়, এক্সারসাইজের মাধ্যমে অনেক কম হয়, এগুলির অনেক প্রমাণ রয়েছে। ইদানিং একটা নতুন তথ্য এসেছে, যেটা হলো যে 2025 সালে আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি আর আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন সেখানে বলছে যে ব্লাড প্রেশার হলো আমাদের ডিমেনশিয়া বা স্মৃতি নষ্ট হয়ে যাওয়ার খুব মাইনর স্মৃতি নষ্ট হয়ে যাওয়া, যেমন আপনি নাম মনে করতে পারছেন না, বা কোথায় চাবি রাখলেন মনে করতে পারছেন না, অথচ যারা মুসল্লি আছেন তারা মনে করতে পারছেন না যে নামাজ পড়ছেন কি পড়েন না। এই ধরনের ডিলেমা নিয়ে যারা চলেন আর কি, অনেকে এটাকে একসময় বলতো যে আলঝাইমারের কারণে বা প্রি আলঝাইমার এই এই লাইনের ডিজিজের কারণে এটা হচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে যে এটা আসলে সিস্টোলিক ব্লাড প্রেশার, উপরে ব্লাড প্রেশার 130-এর উপরে উঠলেই আমরা স্মৃতি নষ্ট হওয়া শুরু হয়ে যায়। এই জন্য এটা গাইডলাইন হিসাবে, মানে এটা হলো সর্বোচ্চ লেভেলে আপনার রিকমেন্ডেশন করা হচ্ছে মানুষের প্রতি, যে 130-এর নিচে ব্লাড প্রেশার। আমাদের মধ্যে কালচারালি কিন্তু একটা জিনিস রয়ে গিয়েছে ব্যাপকভাবে, যে বয়স হয়ে গিয়েছে, ব্লাড প্রেশার তো 150-60 হবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু এটা কিন্তু আপনার প্রচুর পরিমাণে ওষুধ খেয়ে, অথবা আমি আপনাকে বললাম যে কিডনির যে নার্ভ নষ্ট করার মাধ্যমে, যেটাকে বলা হয় রেনাল ডিনার্ভেশন, সেইটার মাধ্যমে কিন্তু ব্লাড প্রেশার এখন কমিয়ে 110-115-তে নামিয়ে আনা যায় বয়স্ক লোকদের বেলা। জি, যারা অনেক হাই প্রেশারে অভ্যস্ত, শুরুতে তাদের বেলায় একটু মাথা ঘোরার সমস্যা হতে পারে, কিন্তু পরবর্তীতে এই উন্নত যে আপনার লেভেল, যে 120, 25, 30-এর ভিতরে রাখা, এটাতে কিন্তু আমার ব্রেন রিঅ্যাডজাস্ট করবে এবং আমাদের ব্রেনের যে ফাংশন রয়েছে সেটা তখন আপনার পুরোপুরি রিকভারি করে যায় এবং আমরা ডিমেনশিয়াতে তখন আর আক্রান্ত হই। জি, অনেক ধন্যবাদ। তার মানে হচ্ছে যে রক্তচাপ, মানে সিস্টোলিক ব্লাড প্রেশার, যেটা উপরের রক্তচাপ, যেটা সাধারণ মানুষ জানেন, সেটাকে 130-এর নিচে রাখতে হবে। জি, এবং রেখে যদি রাখা হয়, সেটা যেটা ডিমেনশিয়া, বা আমরা যদি বলি যে স্মৃতিভ্রংশ বা
অনেক সময় ভুলে যাওয়ার যে সমস্যাটা, জি। যেটা ভবিষ্যতে পরবর্তীতে যেটা আলজাইমার্স রোগের রূপ নেয়, তো সেটাকে প্রিভেন্ট করবে, সেটাকে প্রতিরোধ করবে। এটা অনেক, আমার মনে হয় যে এই তথ্যটা অনেক গুরুত্বপূর্ণ। দর্শক আপনারা যারা দেখছেন, কাজেই রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা, শুধু নিয়ন্ত্রণে না, একটা নির্দিষ্ট নাম্বার এখানে বলা হয়েছে, তার নিচে রাখতে হবে। যদি রাখা হয়, এটা গবেষণা বলছে, তাতে আপনার এই যে ভুলে যাওয়ার যে সমস্যা সেটা দূর হবে। অনেক সময় তা থেকে ভবিষ্যতে আরো বড় স্মৃতিজনিত সমস্যা, যেটা আমরা বলি যে ভুলে যাওয়ার যে রোগ, যেটা অ্যালজাইমার, সেটা থেকে আমরা কিন্তু আসলে অনেকটাই রেহাই পেতে পারি। আমাদের সেই ঝুঁকিটা অনেকটাই কমে যাবে। অনেক ধন্যবাদ ডক্টর সিএম হাসান, এরকম একটা তথ্য আমাদের সাথে শেয়ার করার জন্যে। তো এবার যেটা বলতে চাচ্ছিলাম, যে আমরা ডায়াবেটিস নিয়ে কথা বলছিলাম, আপনি এক পর্যায়ে বলছিলেন যে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে কি কি করতে হবে। তো ডায়াবেটিস রোগীদের বা প্রি ডায়াবেটিক রোগীদের তো একটা সমস্যা থাকে, যেটা যে রোজা রাখা অবস্থায় যে তাদের সুগার লেভেলটা নিচে নেমে যায়, হাইপো যেটাকে বলে। তো এক্ষেত্রে তারা কখন সুগারের লেভেলটা, যারা বাসায় পরীক্ষা করতে জানেন গ্লুকোমিটার দিয়ে, তারা কখন করবেন, কি অবস্থা হলে? জি। আহ, এর আগে আরেকটা জিনিস বলে নেই যে জি। আমাদের স্মৃতি ভ্রংশ হয়ে যাওয়ার ব্যাপারে ডায়াবেটিসের যে কন্ট্রিবিউশন সেটা হলো 10%। আচ্ছা। শতকরা 10 ভাগ ডায়াবেটিস রোগীর মধ্যে স্মৃতিভ্রংশ হবে, যেহেতু তারা ডায়াবেটিসটা প্রপারলি হয় কন্ট্রোল করতে পারেন নাই, অথবা কোনো অজ্ঞাত কারণে, শুধু ডায়াবেটিস হওয়ার কারণেই কিন্তু তাদের শতকরা 10 ভাগ মানুষের স্মৃতিভ্রংশ হয়ে যাচ্ছে। আবার অধিকাংশ ক্ষেত্রে ডায়াবেটিস এবং হাই ব্লাড প্রেশার কিন্তু একই ধরনের রোগ, কারণ দুইটা হচ্ছে যে তার ইনসুলিনের কিছু সমস্যার কারণে। যারা ডায়াবেটিক হন, বিশেষ করে আমরা যারা টাইপ 2 ডায়াবেটিস এবং বাংলাদেশি যারা সামান্য ওভারওয়েট, তাদের বেলায় নিম্নমানের ইনসুলিন শরীরের প্রোডাকশন হয়ে থাকে প্যানক্রিয়াসের মাধ্যমে। সেই নিম্নমানের ইনসুলিন সুগার কমাতে পারে না, কিন্তু ব্লাড প্রেশার বাড়াইতে পারে। কিভাবে? ব্লাড রক্তনালীকে এটা খিচে ধরে, এটাকে সরু করে ধরে রাখে, এটা বলা হয় সংকুচিত করে। হ্যাঁ, সংকুচিত করে, এটাকে ভ্যাসোকনস্ট্রিকশন, তখন এটা ব্লাড প্রেশার বাড়িয়ে দেয়। তো এই ক্ষেত্রে আমাদের যে একই সমস্যা, দুইটা রোগ হচ্ছে, যে ইনসুলিনের নিম্নমানের ইনসুলিনের কারণে আমরা ডায়াবেটিস এবং হাই ব্লাড প্রেশার দুইটাই আমরা একসাথে আক্রান্ত হচ্ছি, এবং দুইটা মিলেই কিন্তু আমাদের স্মৃতিকে নষ্টও করছে। তো এরপরে আপনার যে প্রশ্ন যেটা ছিল সেটা, না, তার মানে আমি এই জায়গাটা একটু ক্লিয়ার করি, যে নিম্নমানের ইনসুলিন ব্যবহারের কারণে রক্তনালীটা আরো সংকুচিত হয়ে যাচ্ছে। আমাদের শরীরে ইনসুলিন যে প্রোডাকশন হচ্ছে, মানে ইনসুলিন প্রোডাকশন হচ্ছে, ও শরীর থেকে যে ইনসুলিনটা তৈরি হচ্ছে ডায়াবেটিস রোগীর, সেটা নিম্নমানের ইনসুলিন, সেটা রক্তনালীকে সংকোচন করছে। জি। এবং যে রক্তনালী সংকোচন করলে স্বাভাবিকই রক্তচাপ বেড়ে যাচ্ছে। জি, বুঝতে পেরেছি। ইনসুলিন জনিত সমস্যা, ব্লাড প্রেশার, ইনসুলিন জনিত সমস্যা, বুঝতে পেরেছি। এই জন্য আমরা বাইরে থেকে ইনসুলিন দিচ্ছি, এটা মানে নর্মাল মানের যেটা। এবং আমরা ইনসুলিন দেওয়ার যে সময় আপনি যেটা বললেন, যে ইনসুলিনটা হবে ইফতারির আগে আগে, যেটা আপনি দেবেন সেটাই আপনার ফাস্টিং, যেটা আপনার সকালের ইনসুলিন। আর ফাস্টিং ব্লাড সুগার হবে ইফতারি করার ঠিক আগ মুহূর্তে, আপনি ফাস্টিং ব্লাড সুগার মেপে নিতে পারবেন। এটাই আমাদের দরকার। আমাদের দিনে 4 বার 5 বার করে মাপার দরকার নেই, দিনে 24 ঘন্টায় 1 অথবা 2 বার মাপলে হবে। ফাস্টিংটা হবে ইফতারের ঠিক আগ মুহূর্তে, আর খাবার 2 ঘন্টা পরে আপনার যেটা মাপা হবে সেটা হলো 2 ঘন্টা, 2 আওয়ার পোস্ট প্র্যান্ডিয়াল। এই দুটার মাধ্যমেই অধিকাংশ ডায়াবেটিস এর জনিত সিদ্ধান্ত নেওয়া হয়। আর এক্ষেত্রে আপনার যে লেভেলটা আছে, ফাস্টিংটা আপনার থাকতে হবে 130 এর নিচে। তবে যারা হৃদরোগে আক্রান্ত, তাদের বেলায় আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের গাইডলাইনে একটু কড়াকড়ি আরোপ করা হয়, যেমন 110 এর নিচে রাখা। আর খাবার 2 ঘন্টা পরে আপনার 160 এর নিচে রাখলে আপনার কিডনি নষ্ট হবে না বা চোখ নষ্ট হবে না, এবং আমাদের শারীরিক বিভিন্ন রক্তনালীর যে সমস্ত নষ্ট হয় সেগুলি আমাদের নষ্ট হবে না। তো এরপরেও আরেকটা মাত্রা আছে, সেটা হলো A1C অথবা 3 মাসের বড় হিসাব। সেটা আমাদের তো 70 এর নিচে বয়স হলে 7 থাকা উচিত, আর 70 এর উপরে যদি বয়স চলে যায় তাহলে আপনার 8 হলেও চলে। তবে 7 হলে ভালো, তবে 8 হলেও চলে। এই হিসাবে যে মানুষ 70 বছর পর্যন্ত বেঁচে গিয়েছেন, আর 8 হলেও চলবে, সময়ের পরীক্ষায় উত্তীর্ণ, উনি আরো 20 বছর আরামসে চলতে পারবেন, আরো 90 বছর বয়সে হয়তো জীবন শেষ হবে, বা 95 বছর বয়সে জীবন শেষ হবে।
জি, অনেক ধন্যবাদ ডাক্তার সিএম হাসান। দর্শক, সময় হলো বিরতি নেবার। বিরতির পর আবার ফিরে আসবো অনুষ্ঠানে, আশা করি আমাদের সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আবার ফিরে এলাম অনুষ্ঠানে। আপনারা দেখছেন টিভিএন ওয়েলনেস, সাথে আছি ডাক্তার সজল আশফাক। আমাদের আজকের অতিথি ইন্টারন্যাশনাল কার্ডিওলজিস্ট, ইন্টারনিস্ট ডায়াবেটোলজিস্ট, মাউন্ট সিনাই হাসপাতালের ক্লিনিক্যাল অ্যাসোসিয়েট প্রফেসর ডাক্তার সিএম হাসান। আমাদের আজকের বিষয় রোজা এবং স্বাস্থ্য। তো আমরা ইতিমধ্যে অনেক বিষয় নিয়ে কথা বলে ফেলেছি। ডাক্তার সিএম হাসান, একটা বিষয় আমরা প্রতি বছরই বলি এবং আপনার কাছ থেকে আমরা শুনি প্রতি বছরই একটা কথা, সেটা হচ্ছে যে রোজা রাখার কারণে স্বাস্থ্যগত যে উপকারিতাটা পাওয়ার কথা সেটা অনেক সময় আমরা পাই না। বিশেষ করে ইফতারিতে আমাদের যে খাবারের আয়োজন থাকে এবং ঐতিহ্যগতভাবে আমরা যেসব খাবারে অভ্যস্ত, ইফতারিতে বিশেষ করে এবং সেহরিতেও, সেগুলো অনেক সময় আমাদেরকে যে আমরা রোজা রাখার যে উপকারিতা পাওয়ার কথা স্বাভাবিকভাবেই সেটা হয়তো আমরা অনেক সময় অর্জন করতে পারি না। এ বিষয়ে আপনার মন্তব্য কি? এই আমি ধর্মীয় একটা বিধান দিয়ে বলতে পারি যে মহানবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাদের খাদ্য গ্রহণটা ওই পরিমাণ হওয়া উচিত যে আমাদের পেটের 1/3 খালি থাকবে এবং 1/3 থাকবে পানি এবং বাকিটা থাকবে খাদ্য। তো এটা আমরা বোধহয় কখনোই অতটা খেয়াল করি না। তো এই বিধানটা যদি মারা যেত তাহলে আমাদের হয়তো এই সমস্যা অতটা হতো না, কিন্তু বদলে আমরা খাদ্য খেয়ে অসুস্থ হয়ে যাওয়া, পেট খারাপ হয়ে যাওয়া এবং পরবর্তীতে অ্যান্টাসিড এবং অমেপ্রাজোল জাতীয় ওষুধ ব্যাপকভাবে ব্যবহার করার মাধ্যমে আমরা নিজেদের শরীরে কিছু ক্ষতি করে থাকি। যেমন অমেপ্রাজোল একটা, অথবা প্যান্টোপ্রাজোল বা এসপোপ্রাজোল, এই জাতীয় ওষুধ কিন্তু অসম্ভব জনপ্রিয়। বাংলাদেশের থেকে যারা খুব একটা শিক্ষিত না, কিন্তু তারা কিন্তু ওষুধটার নাম চমৎকার বলতে পারেন। এবং এটার কিছু সাইড এফেক্ট রয়েছে, যেমন আমাদের মেমোরি লস করে দেয়, এটা স্মৃতি নষ্ট করে দেয়, অথবা কোমরে আপনার ব্যথার সৃষ্টি করতে পারে শরীরের থেকে ক্যালসিয়াম বের করার মাধ্যমে, এবং আমাদের পেটের ভিতরে কিছু সমস্যার সৃষ্টি করতে পারে। এটার সাইড এফেক্ট হিসেবে হতে পারে পেটে ব্যথা হতে পারে যদি আমরা গ্যাস্ট্রিকের জন্য আমরা এটা খেয়ে থাকি। তো এইগুলি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়, কারণ গ্যাস্ট্রিকের যে আলসার, গ্যাস্ট্রিকের মধ্যে যে অ্যাসিডটা আছে সেটা আপনার ব্যাকটেরিয়াকে, খারাপ ব্যাকটেরিয়াকে নষ্ট করে, সেটা আবার অমেপ্রাজোল সেটাকে নিউট্রালাইজ করে দেয়, যার ফলে আমাদের মধ্যে নিউমোনিয়ার পরিমাণ একটু বেশি হয় যারা দীর্ঘমেয়াদী অমেপ্রাজোল খেয়ে থাকে। এটা আমরা ধরেন রোজার খাদ্যের ব্যাপারে যে আমরা বিলাসিতা করে থাকি, যেমন পেঁয়াজু বা এই জাতীয় জিনিস খেয়ে আমরা পেটের ভিতরে গ্যাসের সৃষ্টি করি, এবং সেটা আবার বা ব্যালেন্স করার জন্য আমরা তখন ওই সমস্ত ওষুধ খাই। এর মধ্যে কিছু কিছু মানুষের বমি হয় এবং মিষ্টি জাতীয় জিনিস অনেক বেশি খাওয়া পড়ে যায় আর কি। তা আমাদের যে রোজার উদ্দেশ্য ছিল সংযম, সেটা আপনি খাদ্যের ব্যাপারে কোনোভাবে এটা আমরা ঠিক অপোজিট ডিরেকশনে হাঁটি বলে আমার মনে হয়। তো খাওয়া নিয়ে কিন্তু মাতামাতি চলে, বিকাল 3টা কিন্তু মানুষের মধ্যে একটা মানে চোখে মুখে উচ্ছ্বাস, এটা আমরা দেখতে পাই যে ইফতারি কিরকম হবে, কি বা কোথায় হবে। এটা আমাদের ধর্মীয় চর্চার কতটুকু কাছাকাছি এটা মানুষের করতো। তো এই ক্ষেত্রে আমরা হয়তো কিছু অর্থ এখানে সাশ্রয় করে আমাদের সেই গরিব বাংলাদেশের মানুষ যারা ইফতারির বাজেট, যাদের $10 না, 10 জন 100 জনের ইফতারির বাজেট $10, সেখানে হয়তো আমরা কিছুটা কন্ট্রিবিউট করলে ইহকাল এবং পরকালে দুই পারেই আমরা একটু উপকার হলো আমাদের। এটা হয়তো মাথায় রাখা উচিত। আর আমরা খাওয়া নষ্ট দেখি ইফতারের সময় প্রচুর পরিমাণে হাফ ইটেন বক্স বা কোয়ার্টার ইটেন বক্স আমরা দেখি চারিদিকে পড়ে থাকি। হোটেলের মানুষ ওগুলি বড় বড় গার্বেজে করে ফেলে দেয়। একটু আগে যদি প্রেডিকশন করা যায় তাহলে হয়তো এটা আমাদের কমানো যেতে পারে, যে এতগুলি খাওয়া বয়স্ক লোক আছেন, অথবা খাওয়ার বক্স আমাদের আলাদা করে দেওয়া উচিত, যে না এটা ডায়াবেটিকদের জন্য আমরা দিলাম, এটা বয়স্কদের জন্য দিলাম, আর এটা যারা ইয়াং তাদের জন্য দিলাম, এবং এটা টেবিলের মধ্যে থাকলো। এবং যারা একটা ভালো আইডিয়া, যে এই ধরনের বক্স যদি করা যেত তাহলে হয়তো হয়তো অনেকে এটা ভায়োলেট করতেন, আমি জানি সেটা, কিন্তু তারপর আপনার চোখের সামনে যখন থাকবে এক পর্যায়ে মনের ভিতরে চিন্তা আসবে যে না, আমি ডায়াবেটিক বক্স বাদ দিয়ে কেন নন ডায়াবেটিক বক্সে হাত দিলাম। সেটাই না, অনেক সময় হয় কি, হয়তো আমি চাচ্ছি একটু হেলদি খাবার, কিন্তু হয়তো আমি যে দাওয়াতে গেলাম বা যে রেস্টুরেন্টে গেলাম সেখানে যে আমি আমার ইফতারের জন্য সেই ধরনের খাবারই দেখলাম না, তখন তো আসলে উপায় নেই। সেটাই। তো আমার মনে হয় যে আপনার এই প্রস্তাবটা খুবই ভালো, যে এরকম করা যেতে পারে। এবং আসলে বিষয়টা এমন যে ইফতার নিয়ে যেরকম সাজ রব,
চারিদিকে থাকে, রেস্টুরেন্ট থেকে শুরু করে সব জায়গাতে। আপনি কোনো ইফতারি পার্টিতে গেলে সেখানেও তাই। যুদ্ধাবস্থা। এবং হ্যাঁ, এবং আপনি হয়তো আপনি নিজের বাসায় আপনি কন্ট্রোল করতে পারবেন যে সাধারণ ইফতারি করলেন, যেটা স্বাস্থ্যের জন্য ভালো। কিন্তু নিজের বাসায় অনেক সময় করা যায় না, কারণ আপনি একা ফ্যামিলি মেম্বার তো না, বাসার তো আরো লোকজন থাকে, তারা হয়তো মানবেন না। তো আলটিমেটলি এটা এই যে কালচার, এটা তো আমি আপনি যাই বলেন, এটা যে শুধু বাংলাদেশিদের মধ্যে তা না, এটা আমি তো দেখি যে সারা বিশ্বেই। এবং আপনি আজকে যদি ইউটিউবে দেখেন, সারা বিশ্বে বিভিন্ন বড় বড় হোটেল রেস্টুরেন্ট, বিভিন্ন দেশে যে ইফতারির আমরা যে পসরা দেখি, এটা তো একটা বিরাট মহড়া চলে মানে ইফতারি নিয়ে। এটা তো ভয়ঙ্কর একটা অবস্থা আসলে। রোজার যে সংযম, যে উদ্দেশ্য, মানে সেটা তো আসলে মানে ভোজ উৎসবে পরিণত হয়ে যায় আসলে আজানের পরে। সেটাই, এই বিষয়গুলো আসলে আমার মনে হয় যে আমরা চিকিৎসকরা বললে বা আমরা যদি মেনেও চলি, তাতে আসলে আমার মনে হয় না যে যারা রোজা রাখেন তারা এগুলো খুব একটা তোয়াক্কা করেন। কিন্তু আপনার কি মনে হয় এই যে জিনিসগুলো যদি এভাবে চলতে থাকে, তাহলে আলটিমেটলি এই যে 1 মাস পরে একটা যদি আপনি একটা কিছু পরীক্ষা নিরীক্ষা করেন, যেগুলো আমরা করি রেগুলার, তাতে আপনি কি রেজাল্ট পাবেন, কি হতে পারে পরিণতি? জি, এই ব্যাপারে একটা সাজেশন হতে পারে যে আমাদের যারা ইমাম বা হুজুররা যারা নামাজের দায়িত্বে আছেন, জি, আর শুক্রবারে নামাজের খুতবা দিয়ে থাকেন, সেখানে স্বাস্থ্য বিষয়ক, যেহেতু আমাদের এই রাব্বানা আতিনা ফিদ দুনিয়া আছে, দুনিয়া তো আমাদেরকে দেখতে হবে, সেখানে স্বাস্থ্য বিষয়ক দুই একটা কথা হয়তো ওনাদের মুখ থেকে বের হলে মুসল্লি জেগে উঠতে পারেন যে না, এখানে তো শরীর সুস্থ রাখার ব্যাপারে হুজুরের মুখে একটু শুনলাম। অথবা বড় রাজনীতিবিদ যারা বর্তমানে বা অতীতে ক্ষমতায় ছিলেন বা থাকবেন সামনে, তো তাদের মুখ থেকে কিন্তু আমরা কখনো স্বাস্থ্য বিষয়ক খুব একটা কথা শুনি। মোস্টলি একজন পারস্পরিক মারামারি এবং বিবাদ এবং বিষোদগারের ভিতরে আমাদের কিন্তু রাজনীতি চর্চা থেকে থাকে। আর ধর্মীয় ব্যাপারে হয়তো আমাদের ধর্মীয় যারা নেতৃবৃন্দ আছেন তারা হয়তো এই ব্যাপারে যদি উদ্যোগ নেন, কারণ আমরা অনেককে হারাই কিন্তু রোজার ভিতরে সেজদা অবরত অবস্থায় সেটাই। মারা গিয়েছেন নিউ ইয়র্কের অনেক ইমামের কাহিনী আমরা শুনেছি। এবং এটা যদি রোজার খাদ্য গ্রহণের কারণে হয়ে থাকে, এটা একটা মর্মান্তিক জিনিস যে মানে অতিরিক্ত খাদ্য গ্রহণের মাধ্যমে একজন মানুষ, একজন ধার্মিক মানুষ মারা গেল, সেটাই। যেখানে আমাদের রোজার সংযম সাধনের বিন্দু মাত্র চিহ্ন থাকলো। তো সেই জিনিসটা, রোজা যে সংযমের মাস, এটা আমাদের হয়তো মনে রাখতে হবে কোনো এক পর্যায়ে গিয়ে। জি, অনেক ধন্যবাদ। আমরা অনুষ্ঠান শেষ করবো। ডাক্তার সিয়াম হাসান, আপনার কাছে শেষ ভাগে শুনতে চাইবো যে ধরে নিলাম যে যা করছে তো করছে, কিন্তু কেউ কেউ তো আছেন যে তারা সঠিক ইফতারিটা করতে চান, একটু স্বাস্থ্যকর খাবার সম্পর্কে জানতে চান, এবং সেক্ষেত্রে তাদেরকে যদি আপনি একটা উপদেশ দেন যে এই খাবারগুলো যদি আপনি ইফতারি বা সেহরিতে খান, আপনার শরীরটা ভালো থাকবে। বিশেষ করে রোজার সময় দেখা যায় যে প্রথম দিকে অনেকেই নানা রকম সমস্যায় পড়েন, নানা রকম স্বাস্থ্য সমস্যা হয়, কারো মাথা ব্যথা হয়, কারো একটু ডায়রিয়ার মতো হয়, বিভিন্ন ধরনের সমস্যা শুরুর দিকে হয়। এসব মিলিয়ে যদি একটা উপদেশ দেন যারা আসলেই চান, তারা হয়তো আমাদের অনুষ্ঠান থেকে আজকে তো কিছু পেলেন না, তাদের জন্য কিছু বলেন। যে আপনি যেটা বললেন যে মেনু সংকট, যে আপনি যেটা পছন্দ এবং স্বাস্থ্যবান স্বাস্থ্যকর মনে করলেন সেটা পেলেন না, তা সহজ সমাধান হবে কম খাওয়া। আপনি খারাপটাই খেলেন, জিলাপি আপনি খেলেন কিন্তু একটু কমাই খেলেন, সবগুলি পরিমাণ আপনি অর্ধেক করে খেলেন, তাহলে এটা হলো ডিফল্ট একটা সিনারিও যেখানে আপনার ভালো খাওয়া পাবেন না। আর যেখানে আপনার ভালো খাওয়া পাওয়ার সুযোগ সুবিধা রয়েছে, সেখানে আপনি চিকেন বেসড, আপনি যদি নন ভেজিটেরিয়ান হয়ে থাকেন, আর ভেজিটেরিয়ান হলে আপনার তো ছোলা টোলা যেগুলি আছে ওটা মোটামুটি চলে আপনার খাওয়ার জন্য, টমেটো শসা, তারপরে আপনার ব্রোকলি বা এই জাতীয় জিনিস আমেরিকানরা যেটা এইভাবে খেয়ে থাকে, মাছের বড় বড় পিস, এই জাতীয় জিনিস খেয়ে আমার মনে হয় যে ইফতারি এবং ডিনার মোটামুটি কাছাকাছি একটা আইটেমের ভিতরে রাখতে পারলে, এই কথাটা অবশ্য হৃদরোগীদের বেলা, যারা সুস্বাস্থ্যের অধিকারী তাদের বেলা আর আমার খুব একটা পরামর্শ নাই, তারা তো সম্পূর্ণরূপে সুস্থ বা ইয়াং যারা আছেন 20 বছর বয়স। কিন্তু যারা বয়স্ক, যাদের বাইপাস হয়েছে, হার্টে 2টা স্টেন্ট লাগানো, তাদের বেলায় এই বিধানটা মানলে তাদের পেটের আকৃতিও বড় হবে না, এবং ধরেন সেই আকৃতি নিয়ে নামাজ পড়তে যাওয়া, তখন চেয়ারে বসে নামাজ পড়া এবং সিঁড়ি বেয়ে উঠতে না পারা, অন্যের উপরে নির্ভরশীল হওয়া। আমেরিকাতে অন্যের উপর নির্ভরশীল হওয়া মানে একটা পরিবারের শান্তি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যেতে পারে। একটা বয়স্ক মানুষ যদি অসুস্থ অবস্থায় থাকেন নিজের গাফিলতির কারণে, আমরা কিন্তু আমাদের মা বাবাদের সমালোচনা করতে চাই না যে আমরা ছোটবেলা থেকে আমাদেরকে বড় করা হয়েছে, কিন্তু কোনো এক পর্যায়ে জানাতে হবে যে আপনার
স্বাস্থ্যগত যদি আচরণ না করেন, পরবর্তীতে এটা কিন্তু অন্যের জন্য একটা বার্ডেন হতে পারে। তো এই হলো আমার উপদেশ, আপনার কম পরিমাণে খাওয়া এবং ওজনের মেশিনের মধ্যে উঠা, সপ্তাহে একদিনের জন্য আমাদের বিএমআই যাতে 26 থেকে 25 থেকে 27 ভিতরে চলে কোনো মতে। বডি মাস ইন্ডেক্স, ওজন উচ্চতার যে রেশিও, আজকাল বিএমআই মানুষ জানে, হাইট অনুযায়ী আপনার কি পরিমাণ ওজন থাকা উচিত জি। সেটা দেখা, এবং আপনার চিকিৎসকের শরণাপন্ন হওয়া, রক্ত পরীক্ষার মাধ্যমে জেনে নেওয়া যে আপনার কিডনি এবং ডায়াবেটিস কোন পর্যায়ে রয়েছে। রোজার ভিতরে আপনার ডিহাইড্রেশনের সম্ভাবনা, যাদের অল্প পরিমাণে কিডনিতে ড্যামেজ আছে, যেমন ক্রিয়াটিনিন 1.6 আছে যাদের, তাদের বেলায় কিন্তু আপনার এক্সট্রা পানি খেয়ে কিডনিটাকে আপনি ইচ্ছে করলে আর পরবর্তী 20 বছর কিন্তু চালিয়ে যেতে পারেন, ঠিক 1.6ই থেকে যাবে আপনি যদি একটু সামান্য পরিমাণে এক্সট্রা পানি খেয়ে থাকেন। জি। এবং ইদানিং কালের কিডনির জন্য 4টা বা 5টা ওষুধ রয়েছে, এগুলি যদি আপনি সঠিকভাবে, আমি প্রায় দেখি আমার ব্যাপক সংখ্যক রোগী, শতকরা 95% রোগী কিডনির জন্য, কিডনির সেই অল্প সমস্যাযুক্ত কিডনির চিকিৎসার জন্য যেই 5টা ওষুধ দেওয়া দরকার সেটার মধ্যে হয়তো একটা চলছে, বাকি 4টা নাই। কেন নাই সেটার কোনো ব্যাখ্যা নেই, এবং মানুষ সরলভাবে সহজভাবে মেনে নিচ্ছে। পরবর্তীতে যখন ডায়ালিসিসের কাছাকাছি হচ্ছে তখন তোড়জোড় চলছে, তখন দৌড়াদৌড়ি হচ্ছে, সেরা কিডনি ডাক্তারের কাছে যাওয়া হচ্ছে। সেরা কিডনি ডাক্তার এবং সবচেয়ে খারাপ কিডনি ডাক্তারের ভিতরে কোনো তফাৎ নাই। আমেরিকাতে সবাই সমান, ওষুধ ওই একই জিনিসই দেওয়া হয়, ঘুরে ফিরে সেই ডায়ালিসিসের শরণাপন্ন। ডায়ালিসিস হলে তখন আপনি আটকা পড়ে গেলেন একটা ডায়ালিসিস মেশিনের সাথে, সপ্তাহে 3 দিন এবং প্রতিদিন 5 ঘন্টা করে যাতায়াত করা ডায়ালিসিস সেন্টারে। এত কিছু কিন্তু খুব সহজে সমাধান করা যায় সামান্য সচেতনতার মাধ্যমে। তো আমাদের কিডনি কিন্তু আমাদের ভিতরে অনেক বেশি, বাঙালিদের ভিতরে কিডনির রোগ ব্যাপক হারে আছে। আমরা 1.6, 1.7, 8 আলা ক্রিয়াটিনিন আলা মানুষ আমরা প্রচুর দেখে থাকি আমাদের প্রাইভেট প্র্যাকটিসের ভিতরে, এবং এই ক্ষেত্রে আমাদের ওষুধের মাধ্যমে চিকিৎসাটা মাথার মধ্যে রাখতে হবে। অবশ্যই পানি বেশি করে খেতে হবে, এবং রোজার ভিতরে যারা এই রোগে আক্রান্ত তাদের আপনার ওই ইফতারের সেহরির আগে আগে একটু এক্সট্রা পানি খেয়ে নিতে হবে, যাতে করে আপনার, আমি জানি এটাতে আপনার ঘুমের ডিস্টার্ব হবে, অনেকে হয়তো সে সময় পানি খেতে চান না সেহরির আগে আগে, যে পেশাব করার জন্য উঠতে হতে পারে এই জন্য, কিন্তু ওই সময় না খেলে আপনার সারাদিন কিন্তু পানি ছাড়া আপনি থেকে গেলেন, যার ফলে আপনার কিডনির ভিতরে আপনার, এই জন্য আপনার প্রথম সন্ধ্যায় হয়তো ঘুমাই নিতে হবে আপনার, যাতে ঘুমের পরিমাণ যে 6 থেকে 7 ঘন্টা ঘুমানোর দরকার সেটা যাতে আপনার ব্যাহত না হয়, যে আপনার 10টা থেকে 2টা 3টা পর্যন্ত ঘুমিয়ে আবার সেহরির পরে আপনি পানিটা আপনি খেলেন। অর্থাৎ আপনি পানি খাওয়ার প্রতি, কিডনি ফ্লাশিং বলে এটাকে, কিডনি ফ্লাশ করার প্রতি আপনার ফোকাস থাকতে হবে। তাহলে আপনি কিডনিকে ওই সামান্য অসুস্থ অবস্থায় 20 বছর পর্যন্ত সেই কিডনি আপনার চলবে। জি, অনেক ধন্যবাদ ডাক্তার সিএম হাসান। আমরা অনেক কিছু শুনলাম আজকে এবং অনেক নতুন নতুন তথ্য জানলাম, এবং আমাদের অনুষ্ঠান থেকে নিশ্চয়ই দর্শকরা উপকৃত হয়েছেন। তো আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে এই রোজার দিনে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, আমাদের দর্শকদেরকে বিভিন্ন উপদেশ দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ আপনাকেও আমাকে আহ্বান করার জন্য। দর্শক, এতক্ষণ যারা আপনারা আমাদের সাথে ছিলেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমরা চেষ্টা করেছি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে রোজার সাথে স্বাস্থ্যের যে সম্পর্ক এবং ওষুধপত্র নিয়ে আপনাদের অনেকেরই নানা রকম দুশ্চিন্তা আছে, অনেক রকম প্রশ্ন আছে, সেগুলো আমরা চেষ্টা করেছি আমাদের অতিথির কাছ থেকে জানার এবং আপনাদের কাছে তুলে ধরার। একই সাথে কিভাবে ইফতারি এবং সেহরিটা স্বাস্থ্যকর করা যায় সেটা আমরা শুনেছি, ব্যায়ামের বিষয়টা শুনেছি এবং ব্যায়ামটা কতটা গুরুত্বপূর্ণ সেটাও শুনেছি, কিছু ওষুধপত্রের বিষয়ে শুনেছি এবং কিছু নতুন তথ্য আমরা আজকে জানলাম। বিশেষ করে স্মৃতিভ্রংশ সমস্যা যাদের আছে বা যাদের এখনো হয়নি, যারা এই ঝুঁকিতে আছেন, আমরা কে ঝুঁকিতে আছি জানি না, কিন্তু যাদের উচ্চ রক্তচাপ আছে নিশ্চয়ই তারা সেই ঝুঁকিতে আছেন। তাদের মধ্যে স্মৃতিভ্রংশতা হতে পারে যদি আপনার রক্তচাপটা, বিশেষ করে উপরের রক্তচাপ যেটা সিস্টোলিক ব্লাড প্রেশার বলা হয়, সেটা যদি 130-এর নিচে না থাকে তাহলে কিন্তু এক ধরনের ঝুঁকিতে আপনি পড়ে গেলেন। কাজে যদি সেটাকে তার নিচে রাখতে পারেন চিকিৎসার মাধ্যমে, তাহলে কিন্তু আপনার মধ্যে সেই ভুলে যাওয়ার যে রোগটা সেটা শুরুই হবে না, বা শুরু হলেও সেটা ধীর গতিতে হবে এবং আলটিমেটলি ভবিষ্যতে স্মৃতিভ্রংশ রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিটা কমে যাবে। দর্শক, আজকের এই অনুষ্ঠান থেকে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন তাহলে আমাদের এই প্রয়াসকে আমরা সার্থক মনে করবো। আগামীতে আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।
TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।